আমরা যদি শুধুমাত্র ঘটনার সারফেসের মধ্যে একটু আঁচড়াতে থাকি, সেটা কি হবে? চুলকানো হবে, আপনি মলম লাগাবেন। এটা হলো কিসের চিকিৎসা? লক্ষণের চিকিৎসা, আলামতের চিকিৎসা। পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে কিনা পুরো জানি না, কিন্তু আমার হাতে এক কপি এসেছে। তো একটা চোখ বুলিয়ে নিলাম। তো তা দেখে আমার মনে হলো ওনারা যেটা প্রস্তাব করেছেন সেটা হচ্ছে অল্টারনেটিভস ফর দ্য পুলিশ। কিন্তু আমি যেটা আশা করছিলাম, আমি সোজাসুজি বলি, এটা হলো অল্টারনেটিভ টু দি পুলিশ। মানে পুলিশের মধ্যে কি ভিন্ন ব্যবস্থা নেওয়া যায়? পুলিশ ছাড়া তো আমাদের চলবে না। তাহলে আমাদের প্রশ্ন আছে, পুলিশের কাজ কি? তার সঙ্গে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়, কোন সমাজের জন্য আমি পুলিশের কাজের কথা বলছি? আমরা বলি যে যে সমস্ত সমাজে গণতন্ত্র বলে ব্যবস্থা বিরাজ করে সেখানে পুলিশের কাজ কি। আমি একটা গল্প দিয়ে শুরু করি, কারণ উপদেশ অপেক্ষা শুনেছি উদাহরণ ভালো। উদাহরণটা হচ্ছে এই 1960-এর দশকের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঞ্চলে একবার প্রস্তাব আসলো পুলিশের বেতন বাড়াতে হবে। তখন আপত্তি আসলো অগ্নি নির্বাপন বিভাগ বা ফায়ার ডিপার্টমেন্ট থেকে, যে পুলিশের বেতন বাড়ানো যাবে না। তাদের যে ইউনিফর্ম, আমাদেরও সেই ইউনিফর্ম, তারা যে কাজ করে আমরাও সে কাজ করি, সেটা তো জনগণের সম্পত্তি এবং জীবন রক্ষা করি। অন্য কারণে মেয়র সাহেব তখন পুলিশের বেতন বাড়াননি। কিন্তু প্রশ্নটা রয়ে গেল, ফায়ার ডিপার্টমেন্টের কাজের সাথে পুলিশ ডিপার্টমেন্টের কাজের পার্থক্য কী? তা এক পণ্ডিতের লেখায় পড়লাম, মার্কিন দেশের এক অধ্যাপক যিনি পুলিশ বিষয়ে বিশেষজ্ঞ, উনি বললেন যে পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট জনগণের জানমাল রক্ষা করে, সেটা হলো নেহায়েতি প্রাকৃতিক কাজ, তার ভাষায়, অর্থাৎ ফিজিক্যাল প্রোটেকশন দেন। আর পুলিশকে যখন অপরাধ দমন করতে হয় তখন এটা ঠিক ফিজিক্যাল কাজে নিবদ্ধ থাকে না, এটা সামাজিক, অর্থনৈতিক এবং বলা যেতে পারে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ব্যাপার। সুতরাং পুলিশের কাজ যদি বা ইউনিফর্ম একরকম, সেরকম নয়। এইখানে প্রশ্নটা হচ্ছে পুলিশ কি কাজ করে? আমরা একটা কথা শুনেছি, ল অ্যান্ড অর্ডার। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার অনুবাদ করেছিলেন ওইটা, বিধি এবং ব্যবস্থা। বিধি এবং ব্যবস্থার মধ্যে মূল বক্তব্য হলো, আমরা যদি এইটাকে বিশেষ্য হিসেবে গ্রহণ করি, ল অর্ডার, তাহলে একটা অর্থ হয় বিধি এবং ব্যবস্থা হয়। রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন, আমরা কথা কথা অমুকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। এখন অর্ডার শব্দটাকে আপনি ভার্ব হিসেবে নিতে পারেন, ল অ্যান্ড অর্ডার, মানে আইন প্রয়োগ, এই শব্দটা ব্যবহার করে এনফোর্সমেন্ট। তাদের দেখা যাচ্ছে যে বস্তুকে আমরা রাষ্ট্র বলি তার একটা শাখা হচ্ছে এই বল প্রয়োগ, এবং পুলিশ যেহেতু এই বল প্রয়োগের কাজটাই করেন, সুতরাং তাদের স্বাভাবিকভাবে এই কাজটা খুব জনপ্রিয় নয়। এখানে জনতার সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে। আমরা সকলে ডিটেকটিভ স্টোরি পড়তে পছন্দ করি, পুলিশ কীভাবে গোয়েন্দাগিরি করে, অপরাধ দমন করে এবং ধরে, সেটা খুব ভালো। কিন্তু এটা যখন আমার উপর এসে পড়ে তখন আমি তো এটা পছন্দ করব না। এইখানে আমি কোনো বিতর্ক করতে দাঁড়াইনি, কিন্তু কথা প্রসঙ্গ হয়। আমাদের আইজিপি সাহেব বললেন যে এই যে পিলের 1829 থেকে ইংল্যান্ডে পুলিশ গঠিত হয়েছে। আমরা যদি একটু খুঁটিয়ে দেখি পুলিশের উৎপত্তি, আমাদের দেশে এখন পুলিশ যে আইনে চলছে 1861 সনের আইন থেকে শুরু করে, আমরা সকলে জানি এটা ঔপনিবেশিক আইন। কিন্তু খোদ ইংল্যান্ড আইন কোথায় শিখেছিল পুলিশ আইন? সেটা তারা উপনিবেশ থেকে শিখেছিলেন, সেটা তাদের পাশের দেশ আয়ারল্যান্ড। 1814 সনে পিল তখন সচিব মাত্র পুলিশ বিভাগের, সেখান থেকেই তারা প্রথম আইরিশ কনস্টেবলরি করেছেন, পরে আইরিশ পুলিশ করেছেন, সেইটাই ইংল্যান্ডে প্রয়োগ করেছেন। তা আমি শেষ কথা এখন ফিরে আসি, এই সমাজকে যেই পদ্ধতিতে চলে এটাকে লিবারেল বলা হয়। ইংল্যান্ডের রাজতন্ত্র বিরোধী আন্দোলন, ফরাসি দেশের রাজতন্ত্র বিরোধী আন্দোলন, যেগুলোকে আমরা বিপ্লব বলি, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে পর্যন্ত, এমনকি 1914 সনের প্রথম মহাযুদ্ধ লাগা পর্যন্ত যে পরিস্থিতি চলতো, সেটার মানে কি? এটার নাম ছিল লিবারেল নীতি বা লিবারেলিজম। লিবারেল নীতি মানেটা কি? ব্যক্তির স্বাধীনতা সর্বোচ্চ, সেখানে সমাজের কার কি ক্ষতি হলো, কোন শ্রেণী কত দূর এগিয়ে গেল, এটা আলোচ্য বিষয় নয়। কিন্তু এই নীতির কন্ট্রাডিকশন হলো কি? সকলেই বলে কলোনি তোমাদের থাকবে কেন একা? হে ফরাসি, হে ওলন্দাজ, হে ইংরেজ। জার্মানি এবং ইটালির মতো দেশগুলি এগিয়ে আসলো, তারাও কলোনি চায়। এই যে আফ্রিকা নিয়ে খেয়েও কেই বা ভাগাভাগি, 1885 সনের বার্লিন সম্মেলন, আফ্রিকাকে ভাগ করে নিতে হবে তাদের মধ্যে দখল করার জন্য, সেইটা 30 বছরের পরিণতিতে প্রথম মহাযুদ্ধ দেখা দিল। সেই যুদ্ধ 32 বছর চলেছে। আমরা প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ ভাগ করে থাকি বটে, কিন্তু এই যুদ্ধ 1914 সনে শুরু হয়ে 1945 সন নাগাদ শেষ হয়।
তাতে একটা ভাগ্য নির্ধারণের খেলা হয় কি, ওই যেটাকে আমরা লিবারালিজম বলেছিলাম সেটার পরিণতিতে এটা হয়েছে। সেটা হচ্ছে আমরা হিটলারকে যে কারণে সমালোচনা করেছি, যে অত্যাচারের জন্য, সেটা কি জন্যে? জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্য নয়, ইউরোপীয় জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্য। কারণ ফ্যাসিবাদ বলতে যে কলা কৌশলগুলো ইটালি এবং জার্মানিতে বিকশিত হয়েছে, স্পেনে বিকশিত হয়েছে দুই মহাযুদ্ধের মাঝামাঝি, আমি একই যুদ্ধের মধ্যস্থানে, সেগুলো তারা আফ্রিকায় 300 বছর ধরে করেছে, তারা আমেরিকায় 400 বছর ধরে করেছে, এবং এশিয়াতেও তারা 200 বছর ধরে এইগুলি করেছে। কিন্তু এটার জন্য কেউ হিটলারকে দোষী করে না। হিটলার যে দোষটা করেছে, ইংল্যান্ড, ফ্রান্স, ওলন্দাজরা একই কাজই করেছে, এবং তাদের পুলিশ নীতি ছিল সেই ঔপনিবেশিক নীতির সাথে। দাসপ্রথা বজায় রাখার জন্যে, কালোদেরকে দূরে রাখার জন্যে, তারা যেন ভোট দিতে না পারে। এখন তারা বলছে আমরা খুব গণতান্ত্রিক, এখন তো তারা গলা টিপে ধরে বলছে আই ক্যানট ব্রিথ। এটা এখন চলছে না মার্কিন যুক্তরাষ্ট্রে। আমরা যেটা বলতে পারছি না, এই জন্য আমরা নিউ লিবারাল। নিউ লিবারাল কথাটা শুরু হলো যখন প্রথম মহাযুদ্ধের ফলে সারা পৃথিবী ধ্বংসের মুখে চলে গেল। 2 যুদ্ধের মহাবর্তীকালে আমেরিকান পণ্ডিতরা একটা সম্মেলন করলেন প্যারিসে 1938 সনে। সেখানে তারা বললেন কি, রাশিয়া যে এর মধ্যে একটা বিপ্লব ঘটে গেছে, সাধারণ মানুষ তাদের অধিকারের জন্য দাঁড়াচ্ছে এবং উপনিবেশিক দেশগুলির স্বাধীনতার জন্য তড়পানো শুরু করেছে, ভারত, ভিয়েতনাম, সেইটাকে দমন করার জন্যে তারা যুদ্ধের 1 বছর আগে 1938 সনে প্যারিসে একটা সম্মেলন করেন। এবং সেখানে তখনই তারা বলছে কি, এখন এই রাশিয়ানরা যে কাজটা করছে এটা সাংঘাতিক বিপজ্জনক, প্রাইভেট প্রপার্টির বিরুদ্ধে এটা আবার সাংঘাতিক হুমকি স্বরূপ। তখন তারা বলছে যদিও বা লিবারালিজম ব্যর্থ হয়েছে, যার কারণে মহাযুদ্ধ লেগে গেছে, তবু লিবারালিজম ছাড়া, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা, অবাধ বাণিজ্য, এগুলি ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ নেই। এই জন্যই তখন থেকে নামটা শুরু হয়েছে নিউ লিবারালিজম বা নতুন লিবারেল নীতি। তারপর দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর 1945 সনের শেষে আপনার সুইজারল্যান্ডের একটা শহরে নাম মোপেরলা, এই শহরে একটা সম্মেলন করে, তখন তো এই কথা চালু হয়েছে। আমরা এখনও সেখানে আছি। আমি বলছি বর্তমান পৃথিবীতে এখনও পৃথিবীর যে প্রধান বিভাগ, শিল্পায়িত দেশ এবং আমাদের মতো দেশ যারা শুধু গার্মেন্টস রপ্তানি করতে পারি, এই বিভাজন তো চালু রয়েছে। এবং সেই অন্যায়টা আমি এখানে বলছি, আমাদের পুলিশের যে দোষ আমরা খুঁজতেছি, আমাদের যে নতুন সম্পদ অর্জনের যে রেজিম শুরু হয়েছে, সেটার সাথে ভাগ করে আমাদের এই ধনীদের, নব্য ধনীদের ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনারা করতেছেন, আপনি কাজে কাজে এই ধন সম্পদ এবং অবৈধভাবে অর্জিত সম্পদ, প্রিমিটিভ অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটাল রক্ষা করার জন্য পুলিশকে কাজে লাগাচ্ছেন। সেইটার উপরে কোনো হাত না দিয়ে, কোনো সংস্কার না করে, অল্টারনেটিভ শুধু পুলিশ না খুঁজে, মানে অল্টারনেটিভ পুলিশ হচ্ছে পিপল, জনগণ, আপনি তো কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। আমরা যদি শুধুমাত্র ঘটনার সারফেসের মধ্যে একটু আছড়াতে থাকি, সেটা কি হবে? চুলকানো হবে, আপনি মলম লাগাবেন। এটা হলো কিসের চিকিৎসা? লক্ষণের চিকিৎসা, আলামতের চিকিৎসা। ও কোনো মূল সমস্যা যাবে না। আমি পুলিশ কমিশনকে বলছি না যে তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে তারা যেতে পারবেন না, কিন্তু আমরা এই সংস্কার কমিশনগুলি করেছি। আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি, সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয়। এখন আমি শেষ কথায় আসছি, পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ। সমাজকে এখন ইংরেজিতে বলে সিভিল সোসাইটি। এটা কি জন্য? সমাজ বলতে আমরা গোটা জাতি বোঝাতাম, এখন দেখেন সমাজকে আমরা দুভাগে ভাগ করেছি। সিভিল সোসাইটি মানে পুরো সমাজে বসার কথা ছিল, এখন সিভিল সোসাইটি হচ্ছে সমাজের সেই অংশ, বাছাই করা অংশ, যারা জনগণ থেকে আলাদা। কাজে সংকটের 4টা চেহারা দেখা দিয়েছে আমাদের। একটা হচ্ছে রাষ্ট্র, একটা হচ্ছে তার বৈধ অংশ, আর একটা হচ্ছে তার অবৈধ অংশ। এই বৈধ অংশের মধ্যে পুলিশ আছে, আর বাকি জনগণকে আমরা ভাগ করে ফেলেছি। আগে যেটাকে বলতাম আমার এদের সব মানুষের জাতি ভাগ হয়েছে, এলিট বা সিভিল সোসাইটি, তাদেরকে পুরনো বাংলায় বলে বাবু সমাজ বলা যেতে পারে। আপনারা কেন, কি কারণে যে সুশীল সমাজ বলেন, আমাদের দুর্দশার এটা একটা লক্ষণ, আমরা বাংলা ভাষাটাকেও নষ্ট করেছি।